হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে আমার জিওগ্রাফি সংক্রান্ত ইউটিউব চ্যানেলে। আজকে একাদশ শ্রেণীর জিওমরফো প্রসেসেস বা জিওটেকটনিক প্রসেসেসের সেকেন্ড পার্ট, অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তোমরা দেখেছো। আজকে দ্বিতীয় পর্বে মূলত ভাঁজ নিয়ে আলোচনা করব। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ায় ভাঁজ কত প্রকার ইত্যাদি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। এই পর্বে আধুনিক ভূগোল অনিরুদ্ধ হাজরা ও হরেকৃষ্ণগিরি রচিত এবং ভূগোল পরিচিতি অধ্যাপক অরুণাভ মিশ্র ও ডক্টর রামকৃষ্ণ সেন রচিত বইগুলো থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকেই আমার খুব পরিচিত লেখক, তাদের বইগুলো থেকে নেওয়া হয়েছে তথ্য। ভাঁজ শুরু করা যাক তাহলে। টেবিলের ওপরে যদি একটা কাগজ নিয়ে দুদিক থেকে হাত দিয়ে চাপ দাও, তাহলে দেখবে কাগজটি ঢেউ খেলানোর মতো একটা ভাঁজ সৃষ্টি হবে। এটাই ভাঁজ, আর কিছুই না। ভূ আলোড়নের জন্য কোমল শিলাস্তরে সমান ও অসমান বক্রতা ও তরঙ্গের ন্যায় দেখতে ভাঁজের সৃষ্টি হয়। পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে 10 থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। ভাঁজের সংজ্ঞা: গিরিজনী আলোড়নের ফলে সৃষ্ট অনুভূমিক সংনমন বলের প্রভাবে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয়। এই পার্শ্বচাপের ফলেই নমনীয় পাললিক শিলাস্তরে সমান ও অসমান যে তরঙ্গের মতো বাঁক সৃষ্টি হয় বা বক্রতার সৃষ্টি হয়, সেটাই ভাঁজ। ভূবিজ্ঞানী এন স্টলার, আর্থার হোমস, ডক্টর মাজিদ হোসেন, গুটেনবার্গ, রামসে প্রমুখ এই ভাঁজের সংজ্ঞা প্রদান করেছে। তোমরা এই সংজ্ঞাগুলোকে পারলে দেখে নেবে। ভাঁজের বৈশিষ্ট্য: অন্তর্জাত বল দ্বারা ভূ আলোড়নের প্রভাবে সংনমন বা সংকোচন বলের কারণেই শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয়। বক্রতল: ভাঁজের উত্তল বা অবতল অংশই বক্রতল। শিলার প্রকৃতি: প্রধানত কোমল শিলার ভাঁজের সৃষ্টি হয়। নিয়ন্ত্রক: শিলার কাঠিন্য, দৃঢ়তা, স্থিতিস্থাপকতা ইত্যাদির তারতম্য এবং শিলাস্তরে পার্শ্বচাপের মাত্রার তারতম্য স্থায়িত্বের উপরে ভাঁজের প্রকৃতি নির্ভর করে। বল প্রয়োগের দিক: প্রধানত স্পর্শক বরাবর। বিভিন্ন আকৃতির ভাঁজ সৃষ্টি হয়। আর ভূত্বক শিলাস্তরে আকৃতিগত পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি হয়। শিলার ভাঁজ সৃষ্টির নিয়ন্ত্রক: প্রধানত শিলার ভৌত বৈশিষ্ট্য, শিলার চাপ সহন ক্ষমতা এবং সংনমন বল, এইগুলি মূলত ভাঁজকে নিয়ন্ত্রণ করে। ভাঁজ সৃষ্টির কারণ: ভাঁজ সৃষ্টি বিভিন্ন কারণে হয়। ভূ আলোড়ন, অভিকর্ষজ টানজনিত চাপ, তাপীয় সংকোচন, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি। দেখো, বাঁদিকের ছবিটি ভূ আলোড়নের ফলেই সৃষ্টি হয়, লাদাখ অঞ্চলের একটি ভাঁজ। আর ডান দিকের ছবিটি অভিকর্ষজ পার্শ্বচাপের ফলে পার্বত্য ঢালে ভাঁজের সৃষ্টি হয়েছে। এটি কিন্তু লক্ষণীয়। এবার আসি ভাঁজের অন্যান্য যে কারণগুলো আছে। হিমবাহের প্রভাব, পলল রাশিতে চাপ সৃষ্টি, আকস্মিক ধস, এগুলো কিন্তু ভাঁজের সৃষ্টি হতে পারে। ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। হিমবাহের দিক, শিলা স্তরের চাপ সৃষ্টিতে কিভাবে ভাঁজের সৃষ্টি হয়, এগুলিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবার ভাঁজ সৃষ্টির পদ্ধতি দেখো। সংনমন বল এবং অভিকর্ষজ ত্বরণ ভাঁজ সৃষ্টির জন্য মূলত দায়ী। বাকলিং পদ্ধতি: শিলাস্তরের স্তরায়ন তল বরাবর দুপাশ থেকে সমান্তরাল কার্যকরী বল প্রয়োগ হলে শিলাস্তরে উত্থান ও অবনমনজনিত বাঁক সৃষ্টির কারণেই ভাঁজ সৃষ্টি হয়। এটি বাকলিং পদ্ধতি। উত্তল অংশে ঊর্ধ্ব বাকলিং এবং অবতল অংশে নিম্ন বাকলিং বলে। বেন্ডিং পদ্ধতি: বাঁক সৃষ্টি হয় খুব সহজভাবে। বক্রণ ভাঁজ পদ্ধতি: বক্রণ ভাঁজের উত্তল অংশে টানের প্রভাবে পাতলা এবং অবতল অংশে পুরু হয়, এটি বক্রণ পদ্ধতি। ছিন্ন বা কৃন্তন ভাঁজ পদ্ধতি, এটি পড়ে নেবে। এবং প্রবাহ ভাঁজ পদ্ধতি, এই পদ্ধতিগুলোকে তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে। পরে চিত্রটিতে দেখো কিভাবে বক্রতার দ্বারা ভাঁজ সৃষ্টি হয় এবং প্রবাহ ভাঁজ সৃষ্টি কিভাবে হচ্ছে। কিছুটা অংশ সরু, কিছুটা অংশ পুরু হচ্ছে শিলাস্তরের মধ্যে। এবার আসি ভাঁজের গাঠনিক উপাদান। এই পাশের চিত্রটিতে দেখে তোমরা এগুলো সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করবে। অ্যান্টিফর্ম: জ্যামিতিক রূপ অনুযায়ী ভাঁজের বাঁক ওপরের দিকে হলে সেটা অ্যান্টিফর্ম, আর নিচের দিকে হলে সেটা সিনফর্ম বা সিনক্লাইনও বলে। অক্ষ: ভাঁজের মাঝের অংশটিকে আমরা বলি অক্ষ। অক্ষ তল, অ্যাক্সিস প্লেন, বাহু বা লিম্ব,
গ্রন্থিবিন্দু আর গ্রন্থি রেখা। অ্যান্টিফর্ম সিনফর্ম যে রেখা বরাবর শিলার সঙ্গে মিলিত হয় সেটি হচ্ছে গ্রন্থি রেখা। এই সংজ্ঞাগুলোকে ছবি সহ দেখে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এছাড়া বাহুর নতি অর্থাৎ বাহু কত ডিগ্রি কোণে হেলে রয়েছে সেটি, গ্রন্থি অঞ্চল বা নাসিকা, গ্রন্থি ভাঁজের গ্রন্থি রেখার পার্শ্ববর্তী যে অঞ্চল সেটি, বক্রতার পরিবর্তন বিন্দু, ইনফেকশন পয়েন্ট এটিকে বলা হয়। এছাড়া শীর্ষবিন্দু বা পাদবিন্দু। প্রত্যেকটি ছবিতে দেখো এখানে দেখানো হয়েছে প্রত্যেকটি অংশ। এই অংশগুলিকে দেখে সংজ্ঞাগুলিকে মনে রাখার চেষ্টা করবে। কোনো ভাঁজে প্রস্থচ্ছেদের সর্বোচ্চ বিন্দুকে শীর্ষবিন্দু আর সর্বনিম্ন বিন্দুকে বলা হয় পাদবিন্দু। এবার আসি ভাঁজের শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগ বিভিন্নভাবে করা হয়, বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবে। আমরা মোটামুটিভাবে এখানে 4টে ভাগে ভাগ করছি: আকৃতি বা গঠন অনুসারে, অক্ষতলের অবস্থান অনুসারে, স্থূলতা অনুসারে আর বাহুর অন্তর্বর্তী কোণ অনুসারে। এক একটি বিভাগ নিয়ে আলোচনা করব। আকৃতি বা গঠন অনুসারে ঊর্ধ্বভঙ্গ ও বা ঊর্ধ্ব ভাঁজ, উত্তল আকৃতির হলে সেটি ঊর্ধ্বভঙ্গ বা ঊর্ধ্বভাঁজ, আর অবতল আকৃতির হলে সেটি অবতল বা অধভাঁজ, এটিকে আমরা বলছি। আবার অনেক সময় হয় অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ ধারা একসঙ্গে ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ হয়ে অবস্থান করলে সেটি ঊর্ধ্বভঙ্গ ধারা, এবং ঠিক অধভঙ্গের মধ্যে অনেকগুলি ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ থাকলে সেটি আবার অধভঙ্গ ধারা রূপে অবস্থান করে। পাশের চিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ। এরকমভাবে কিন্তু ভূমিরূপ গঠন হতে পারে বা ভাঁজের সৃষ্টি হতে পারে। এই ভাঁজগুলির সংজ্ঞাগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। প্রত্যেকটি ভাঁজের সংজ্ঞা চিত্র সহ মনে রাখার চেষ্টা করবে। যখন খাতায় লিখবে তখন সংজ্ঞার সাথে সাথে যদি ফ্রি হ্যান্ড খাতায় এই চিত্রগুলোকে এঁকে দিতে পারো তাহলে উত্তরটা খুব সহজ হবে। শ্রেণীবিভাগের পরের শ্রেণীবিভাগ আকৃতি বা গঠন অনুসারে। সমোন্নত ভাঁজ। কোনো ভাঁজের বাহু দুটি যদি পরস্পরের সমান্তরাল থাকে তাহলে সেটা সমোন্নত ভাঁজ। বিপর্যস্ত ভাঁজ, ওভারটার্ন ফোল্ড অর্থাৎ একই দিকে ভিন্ন কোণে নত থাকে। শায়িত ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড যদি অনুভূমিকভাবে থাকে। এবং এরপরে হচ্ছে ন্যাপ। ন্যাপ হচ্ছে খুব বড় আকারের শায়িত ভাঁজকে ন্যাপ বলে। এটি বিচ্ছিন্ন হয়ে মাঝখানে ফাটল সৃষ্টি হয়ে কিন্তু বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করে। কাশ্মীর ন্যাপ একটি ন্যাপের উদাহরণ, অর্থাৎ চামচের মতো আকৃতি বিশিষ্ট হয়ে অবস্থান করে, সেটিকে কাশ্মীর ন্যাপ। এই কাশ্মীর ন্যাপেই কিন্তু ডাল উলার হ্রদ সৃষ্টি হয়েছে। যে চামচের মতো অংশটির কথা বলা হলো সেখানে কিন্তু এটি সৃষ্টি হয়েছে। এবার আকৃতি বা গঠন অনুসারে ভাঁজ বাকিগুলো হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ বা ওভারথ্রাস্ট ফোল্ড, অবনত ভাঁজ বা প্লাঞ্জ ফোল্ড, মোচার আকৃতি মতো দেখতে হয়। দ্বি অবনত ভাঁজ, পাশাপাশি দুটো এরকম থাকলে। অনবনত ভাঁজ, নন প্লাঞ্জ, ভাঁজের অক্ষ অনুভূমিক তলের সঙ্গে সমান্তরালভাবে যদি অবস্থান করে তাহলে তাকে অনবনত ভাঁজ বলে। তাহলে মোটামুটিভাবে এই ধরনের ভাঁজগুলো এখানে উল্লেখ করা হলো 12 ধরনের, অর্থাৎ প্রথম যে আকৃতি অনুসারে 12 ধরনের ভাঁজের কথা বলা হলো। এরপরে পৃষ্ঠদেশের আকৃতি অনুসারে ভাঁজ, প্রতিসম ভাঁজ। যে ভাঁজের বাহু দুটি অক্ষের দুদিকে সমান নতি সহ অবস্থান করে সেটি হচ্ছে প্রতিসম। আর যদি দুদিকের বাহু সমান নতি না হয় তাহলে সেটি অপ্রতিসম ভাঁজ। প্রতিবন্ধ ভাঁজ বা ড্রাগ ফোল্ড। আর তীক্ষ্ণ ভাঁজ, ভাঁজের বাহুর তুলনায় গ্রন্থি বলয় খুব ছোট হলে। আর আবৃত ভাঁজ বা ওভারফোল্ড, অপ্রতিসম ভাঁজের অক্ষতল হেলানোভাবে অবস্থান করলে। এরপর হচ্ছে বাক্স ভাঁজ। অনেক সময় স্কোয়ার টাইপের বাহুগুলো সৃষ্টি হয় কোন আকৃতি সহ, সেটি হচ্ছে বাক্স ভাঁজ। আর এরপরে হচ্ছে ফ্যান ফোল্ড, পাশের ছবিতে দেখতে পাচ্ছ ফ্যান আকৃতি বা পাখা আকৃতির হলে এরকম হয়। আর হচ্ছে দোকলম, যেখানে শিলাস্তরে চাপের পার্থক্যের জন্য পীড়নে অসঙ্গতি ঘটে, ফলে ভূমিরূপের পরিবর্তন না ঘটে নবীন পলি সমৃদ্ধ অংশে ভাঁজ পড়ে। এইরূপ ভাঁজকে দোকলম ভাঁজ বলে। এছাড়া বুদিনাথ ভাঁজ, ভেদক ভাঁজ, বহুমুখী ভাঁজ প্রভৃতি উল্লেখযোগ্য। এবার আসি স্থূলতা অনুসারে সদৃশ ভাঁজ, সিমিলার ফোল্ড। বিসদৃশ ভাঁজ, সিমিলার নয়, অর্থাৎ দুদিকের বাহু একই রকম নয়। সমান্তরাল ভাঁজ, প্যারালাল ভাঁজ যদি পাশাপাশি অবস্থান করে। ক্ষীণ শীর্ষ ভাঁজ, কোনো পলিস্তরে ভাঁজ সৃষ্টির সময় ভূমির উত্থান ঘটলে ঊর্ধ্বভাঁজ অঞ্চলে কম এবং অধভাঁজ অঞ্চলে বেশি পলি সঞ্চয় হয়, ফলে গ্রন্থি পাতলা হয়। একে ক্ষীণ শীর্ষ ভাঁজ আমরা বলে থাকি।
অর্থাৎ দেখো, আগের যে ভাঁজের শ্রেণীবিভাগগুলো তোমরা দেখলে তার সঙ্গে কিন্তু অনেকটা মিল আছে এগুলোর মধ্যে। এবার আসি ভাঁজের বাহুর অন্তর্বর্তী কোণের বিভিন্নতা অনুসারে ভাঁজ। নিচের চিত্রটিতেও তোমরা দেখতে পাবে এর সাথে সংকীর্ণ ভাঁজ 30 ডিগ্রির কম হলে, বদ্ধ ভাঁজ 30 থেকে 70 ডিগ্রি, মুক্ত ভাঁজ 70 থেকে 120 ডিগ্রি, আর মৃদু ভাঁজ বা জেলটেল ভাঁজ হচ্ছে 120 থেকে 180 ডিগ্রির মধ্যে যদি বাহুর অন্তর্বর্তী কোণ এর মাপ হয়, তাহলে এই ধরনের ভাঁজকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। অর্থাৎ অন্তর্বর্তী যে বাহুগুলো থাকে সেই বাহুর দৈর্ঘ্যের বা নতির মাপ অনুযায়ী এই শ্রেণীবিভাগগুলো করা হলে এটি অত্যন্ত সহজ। জাস্ট কৌণিক মানগুলোকে যদি তোমরা মনে রাখো তাহলে মনে থাকবে দীর্ঘদিন। এরপরে আসি ভাঁজের ফলে গঠিত ভূমিরূপ। বৈপরীত্য ভূমিরূপ বা ইনভার্সন অফ রিলিফ। কোনো ভাঁজযুক্ত অঞ্চলে দীর্ঘদিন ক্ষয়ের ফলে যদি ঊর্ধ্বভাঁজ অংশে উপত্যকা এবং অধভাঁজ অংশে শৈলশিরা গঠিত হয়, তাহলে এই ধরনের ভূগঠনকে বৈপরীত্য ভূমিরূপ বলে, অর্থাৎ বিপরীত গঠন। জুরা ভূগঠন। ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে পরস্পরের সমান্তরাল ভাঁজগুলিতে উঁচু পর্বত ও শৈলশিরা এবং মধ্যবর্তী অধভাঁজগুলিতে হিমবাহ বা নদী উপত্যকা গড়ে ওঠে, একে জুরা ভূগঠন বলে। সুইজারল্যান্ডের জুরা পর্বত গঠনে এই ধরনের ভূমিরূপ প্রথম লক্ষ্য করেন ভূবিজ্ঞানীরা, তাই এরকম নামকরণ করা হয়েছে। পাশের চিত্রটিতে বৈপরীত্য উত্তাপের চিত্রটি দেখে মনে রাখার চেষ্টা করবে। এরপরে সমনত শৈলশিরা, হোমোক্লাইনাল রিজ। ঊর্ধ্বভাগে দুর্বল অংশে নদী সৃষ্টি হলে ওই নদী উপত্যকার দুপাশে সমান নতিযুক্ত শৈলশিরা গঠিত হলে তাকে সমনত শৈলশিরা বলা হয়। অন্যান্য ভূমিরূপ যেমন সমনত আয়াম উপত্যকা, অধভাঁজ উপত্যকা, অধভাঁজ শৈলশিরা, ঊর্ধ্বভাঁজ শৈলশিরা, ঊর্ধ্বভাঁজ উপত্যকা, সমতলীকরণ তল বা পেনিপ্লেন তল বলা হয় ইত্যাদি। একটু ছবিগুলোকে দেখলে বুঝতে পারবে যে এগুলো কিন্তু এই যে ঊর্ধ্বভাঁজে উপত্যকা এবং অধভাঁজে শৈলশিরা, এটি কিন্তু বৈপরীত্য ভূমিরূপের একটা উদাহরণ। তাহলে ভাঁজের ফলে গঠিত এই ভূমিরূপগুলোকে তোমরা মনে রাখার চেষ্টা করবে। আলাদা করে কিন্তু প্রশ্ন থাকতে পারে ভাঁজের শ্রেণীবিভাগ এবং তার সাথে এই ভূমিরূপ গঠন, এগুলো আলাদা প্রশ্ন থাকতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের পর্বে। এই চ্যাপ্টারটি ভালো লাগলে কমেন্ট করে জানিও, এবং এর পরের পর্বে তোমাদের চ্যুতি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ চ্যুতি নিয়ে আলোচনা করব। এটিও কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ধন্যবাদ।